300 আসনের সরাসরি ভোটে নির্বাচিত সংসদে 11 জন জাতীয় পার্টির বিরোধী দল, এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়। সোজা রাস্তা তো একটাই, সোজা রাস্তা একটাই, আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন। ঠিক এই কথাটাই জনাব আব্দুর রহমান একই লাইন বিএনপি এতদিন বলেছে, মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন ঠিক একই লাইন বলেছে যে জনগণকে এত ভয় কেন, তখন বলেছে, তখন আসলে ঠিক এই জায়গাটায় আওয়ামী লীগ ছিল, যে আওয়ামী লীগের এত ভয় কেন, একটা নিরপেক্ষ নির্বাচন দেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ঠিক একই লাইন বলেছে। আপনার কি মনে পড়ে? আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই, দলীয় সরকারের অধীনে হবে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো। আমরা চেয়েছিলাম ফিউচারের জন্য। তো বিএনপি সরকারকে করেন নাই, যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনবার বিপরীতে ছিল, আন্দোলন করে আপনারা তত্ত্বাবধায়ক সরকার এনেছেন। রাইট, তখন তো তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না। 14-18-তে দেখলেন যে আসলে বাস্তবতাটা এরকম যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, সেটি কারো ব্যর্থতা, কারো অসহযোগিতা, নানান রকম আপনাদের চিহ্নিত কারণে। আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক? এই অসন্তুষ্টি যদি থেকে থাকে সেটা তো জনগণের সামনে পথ ছিল যে ভোটের মাধ্যমে সেটা পতন ঘটানো ছিল কি? আমিনুল ইসলাম আমিন, সেই পথটা কি ছিল, আপনারা রেখেছিলেন? এই 4টা নির্বাচনে এভারেজে আমাদের 40% ভোট, আমি মনে করি পরে আরো কিছু ভোট বেড়েছে। যদি নাও পারে 40% জনগোষ্ঠী, সিঙ্গেল লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, তাকে আপনি ফ্যাসিস্ট আখ্যা দিয়ে রাজনীতি করতে দিবেন না? বেড়েছে। একটি জিনিস বলছেন তিনি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, মানে যেই দায়টা দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোটের অধিকার কেড়ে নেওয়া, তিনি বলছেন ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। আপনি কি বলবেন? মানুষের, জনগণের রাজনীতিকে আপনি শুনেছেন, মানুষের কাছে দেখেছেন ভোটগুলো কেমন হয়েছে, আসলে ভোটের অধিকার কি আওয়ামী লীগ সরকার ফিরিয়ে দিয়েছে না কেড়ে নিয়েছে? শোনেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে একটা কথা বলি, নির্বাচন সঠিক হয় নাই। মানে এরকম ভাবে তো তাহলে বিএনপিও বলতে পারতো যে যেই সরকার, মানে আপনারা তো তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অনেক কিছু তাদের সম্পর্কে বলেছেন, তাকে আসলে পাকিস্তানের চর বলেছেন, তিনি যেখানে বীরোত্তম পদ লাভ করেছেন বঙ্গবন্ধুর কাছ থেকে, আপনারা এইরকম কথা বলেছেন, খুনি, এরকম আরো অনেক অনেক কথা বলেছেন। তারা তো একই রকম ভাবে তাহলে সত্যি হয়েছে আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, যে যেন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে, সেই ব্যবস্থাটাকে এত আন্দোলনের পরেও আপনারা আমলেই নিলেন না? মনে করেন যে সেটি আসলে একটা ভুল জায়গা ছিল, আওয়ামী লীগ ভুল করেছে? যে এই আন্দোলনের বাইরে, মানে এই আন্দোলনটা না করি, প্রশ্নটাই মাঝে মাঝে আসলে জিজ্ঞাসা করি, এভাবে না হয়ে আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তনের মানুষ চিন্তা করে, সেটির কীরকম সুযোগ ছিল আসলে? যেমন 14তে একরকম নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন চলে গেছেন সংসদে, বা ভোট আসলে সেভাবে হয় নাই। 18তে যে নির্বাচন হয়েছে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সেখানে ওই যে বলে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলে দেখা গেছে মাত্র 6টা আসন বিএনপির, সেখানেই একটা সন্দেহের জায়গা, এবং নানান রকম রিপোর্ট সেই সময়েই এসেছে, আপনাদের সরকারের সময়ই এসেছে সেই নির্বাচনটি নিয়ে। 24-এ একটা নির্বাচন ছিল, সেখানেও আসলে মানুষের হাতে বিকল্প ছিল না, আমি ভোট দেই বা না দিই, আওয়ামী লীগে যাবে, সরকার গঠন করবে। তাহলে আসলে মানে আন্দোলন করে বা অভ্যুত্থান করে সরকার পতন না করে সরকার পরিবর্তনের উপায় কি ছিল? এই আন্দোলনটা কি সরকার পতনের আন্দোলন ছিল? একদম শেষে এসে তো এক দফাই হয়েছে সরকার পতন। এটা তো ছিল আসলে কোটার আন্দোলন, তা শুরুতে ছিল, তাই না? তো ঠিক আছে, আমার প্রশ্ন তো সেটাই, যে এই যে কোটার নামে কাভারে এনে তারপরে একটা ষড়যন্ত্রমূলক ভাবে যে এতগুলো মানুষকে হত্যা করে মানুষের মন বিষিয়ে সেটা করা, সেটা তো প্রয়োজন ছিল না। সরকার যদি আনপপুলার হয়, সরকার যদি ইলেকশন রিগ করে, দেশের মানুষ সরকারকে যদি না চায়, আন্দোলন করে সরকার পতন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেভাবে তো হয়নি, সেভাবে হয় নাই। তো তো আপনার এই যে সর্বশেষ যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেও যে জরিপগুলো হয়েছে, সেই জরিপে কি দেখা গেছে? ইভেন IRI জরিপে দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ছিল 70%। তো মানুষের মধ্যে যদি এই ক্ষেত থাকতো যে প্রশ্ন আপনি করছেন, তাহলে ওনার অ্যাপ্রুভাল রেটিং 70% কি করেছিল? এবং আমি তো মনে করি সর্বশেষ নির্বাচনে যদি সবাই পার্টিসিপেট করতো, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব ছিল। কিন্তু সবাই তো পার্টিসিপেট করে, হ্যাঁ, ঘটে নাই, সবাই পার্টিসিপেট করে নাই। এইখানে আমি কিছুটা ব্যর্থতা দায় নিতে রাজি আছি যে আমরা সবাইকে আনতে পারি নাই। আমাদের সেই কনফিডেন্স দেওয়ার ব্যাপারে হয়তো আমাদের সুযোগ ছিল, আমরা সেটা করতে পারি না। কয়বার আসলে সেটা করতে পারলে? 14, 18, 24 মানুষ আসলে আর কতদিন অপেক্ষা করবে?
14 ব্যাপারটা তো আলাদা ছিল। 14 ব্যাপারে তো ধরেন ওখানে ইলেকশন আসবেই না, তারা মানে অগ্নি সন্ত্রাস করেছে, হ্যাঁ, যুদ্ধাপরাধের বিচার চলছিল, সেটাকে আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, অনেক কিছু ছিল। কিন্তু সর্বশেষ নির্বাচনে এসে একটা তো উদ্যোগ ছিল, এবং ইলেকশন কমিশনকে শক্তিশালী করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিফর্মস কিন্তু আমরা করেছিলাম গত 15 বছরে। 82টার মতন রিফর্মস করা হয়েছিল, এবং সেগুলোতে কিন্তু আমরা যদি সকলের কোঅপারেশন পেতাম, একটা ফাউন্ডেশন তৈরি করা যেত ইলেকট্রাল প্রসেসে। সেখানে কিন্তু কোঅপারেশন লাগে, একতরফা আসলে করা যায় না, কিন্তু ওইখানেও কিন্তু আসলে আমরা সবার কোঅপারেশনটা পাইনি। পান নাই। আমরা 18 কিন্তু চেয়েছিলাম নির্বাচনে একটা এসে তারা system- যখন দেখেছে তারা আসলে খুব মানে এটা নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, তখন তারা আবার 24-এ কেন যাবে আপনাদের উপর বিশ্বাস করে? দেখেন, 18 নির্বাচনে আপনাকে বলি, এখানে অবশ্যই আমাদের দিক থেকে অনেক ভুল ভ্রান্তি এবং ব্যর্থতা ছিল, এখানে আমি অস্বীকার করবো না। বাট অ্যাট দ্য সেম টাইম 18 নির্বাচনে যে আপনি যেটা দাবি করলেন আপনার প্রশ্নে, যে তারা এসে দেখতে আসছিল, তারা কিন্তু দেখতে আসেনি। 18 নির্বাচনটা তারাও করেনি। 300 আসনে 800 নমিনেশন দিয়ে একটা নির্বাচন হয় না। হ্যাঁ, যাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন, দেওয়ার পরে আবার তাদেরকে আপনি ক্যাম্পেইন করছেন না, আপনি পোলিং এজেন্ট দিচ্ছেন না, কাজে ওই নির্বাচন তারা কিন্তু জাস্ট নাম কাগজে দেখানোর জন্য এসেছিল, নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। তো কাজেই একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দিকের যে ভুল ভ্রান্তি ব্যর্থতাগুলোকে আমি অস্বীকার করবো না, বাট এট দ্য সেম টাইম অন্য পক্ষ থেকেও যে কোঅপারেশন পার্টিসিপেশনের জেনুইন যে দরকার ছিল, সেখানেও কিন্তু সেটারও কোনো আমরা সেজন্য তারা লক্ষণ হারবে, দেখিনি। সেজন্য তারা হারবে, সেটি তাদের জায়গা। কিন্তু মানে না না, যেহেতু হারবে সরকারে কেন? আপনারা হারবে কেন? ওই যে এক্ষেত্রে আপনারা তো একটা বলছিলেন, বিজয় আপনি নিয়ে বললেন আসা, যেটি তারা যে সঠিকভাবে বিতর্কিত করে না করা, নির্বাচনটা। নির্বাচনকে বিতর্কিত করা, এটাই তো যদি লক্ষ্য হয়, তাহলে হারবে কেন? নির্বাচনকে বিতর্কিত করা, আমাদের উপর কিছু দোষ চাপানো, এই জিনিসগুলো তো আপনিও করার বলছিলেন সুযোগ যে থাকে। চাপানোর তো জায়গা না। যেমন ধরুন মানে তখন আপনারা দেখেছেন নিশ্চয়ই, তখন বিবিসির রিপোর্টারে এসেছে, দেখেছেন যে সকালবেলা ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তি হয়েছে, এরকম কিছু খবর আছে, এইগুলো নানান রকম আছে। সেই তার বাইরে যদি বিবিসির কোন দেখেন যে রিপোর্টে, বিবিসির কোন রিপোর্টে এটা দেখেছেন আপনি? আমি আপনাকে রিপোর্টার লিংকও সেন্ড করে দিতে পারি, বিবিসির কয়েকটা রিপোর্ট। আমি দেখেছি রিপোর্ট, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এক জি। একটা কেন্দ্রে আবার অনেক বুথ থাকে। হ্যাঁ। ঠিক আছে, তো টোটাল কতগুলি পোলিং বুথ আছে গোটা বাংলাদেশে? 2,77,000-এর বেশি, ইফ আই এম নট মিস্টেকেন। কাজে আপনি যে 200টা পোলিং বুথে যদি কিছু অ্যানোমালিস থাকে, সেটা কিন্তু গেজেটের সাথে সম্পর্ক না। যদি দেখা যায় যে অন্যান্য সবগুলোতে এইগুলোতে যদি আপনি কারেকশনস করেন, তারপরও মূল নির্বাচনের ফলাফলের পরিবর্তন হবে না, তখন সেগুলো আর করার প্রয়োজন হয় না। কিন্তু তারা এগুলোতে অ্যাকশন আসলে নিয়েছে। কেন্দ্রই রিপোর্ট, একটা জিনিস আসলে বলি, কেন্দ্রই বলা আছে। হ্যাঁ, কেন্দ্রে পড়েছে না, শতভাগ ভোট, অন্তত 1889টি না, কেন্দ্রে এটা- পড়েছে 95 থেকে 99% ভোট। এগুলো বুথ, এগুলো আসলে কেন্দ্র না, বুথ। হ্যাঁ, আপনাকে আমি বলি, নাম্বার 1 হচ্ছে যে এইগুলোতে আমি action আসলে নেওয়া অনেকগুলো হচ্ছে। খবর বলছিলাম, বিবিসি নিউজ আমি বলছি, আমি বিডি নিউজ আমি দেখছি, প্রথম আলো, সবগুলোতেই আসলে আসলে কেন্দ্রই বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আসলে এটা পোলিং বুথ হবে যতটুকু আমার মনে আছে, বাট আই মাইট বি রং, দেখি ইউ তারপর ক্যান তো কোনো চেক। ব্যবস্থা হলো না। আচ্ছা, মানে এখন সেটাই ছোট- বলছি আপনাকে, হ্যাঁ। সেটাই তো আপনাকে বলছি যে নাম্বার 1 হচ্ছে ব্যবস্থা হয়েছে, সেগুলোকে অফ করা হয়েছে। হয়নি, এগুলো গেজেট অফ প্রকাশ হয়ে গেছে। হয়েছে, নো 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 নো, লিসেন, এগুলো অফ করা হয়েছে। অফ করার পরে এটাকে আবার ইলেকশন কমিশন লুকায়নি, হাইড করেনি, তারা কিন্তু ওয়েবসাইটে দিয়েছে, আপনি সেখান থেকে জানতে পেরেছেন। হ্যাঁ, আর গেজেট প্রকাশের যেটা বলছেন, যেটা আপনাকে আমি বললাম, যে যদি ধরেন আপনি 1-2% এরকম অ্যানোমালিস পান পুরো ইলেকশনের, এটা কিন্তু পুরো ইলেকশনে যত পোলিং বুথ আছে সেটার সাথে হিসাব করলে দেখবেন এটা 1-2%-এর বেশি না, 1-2% অ্যানোমালিস হয়েছে। আপনি কিন্তু খেয়াল করে শোনেন আমার কথাটা, হ্যাঁ, আমি হ্যাঁ, যেটা শুনছি। বলছি। 1-2% জায়গায় অ্যানোমালিস হয়েছে। ইলেকশনের ওভারঅল রেজাল্ট যেটা, সেটাকে এই 1-2% যদি পরিবর্তন না করতে পারে, তখন গেজেট হওয়ার পর এটাকে আর অ্যাকশন নেওয়ার কিছু নাই, থাকে না। এটাই ট্রেডিশন। আমি কি সেটাই বুঝতে বলছি পারলাম? যে গেজেট এমন হওয়ার পরে আর কিছু করার হ্যাঁ, থাকে না। প্রয়োজন নাই। যদি দেখা যেত যে 40% বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের রেজাল্টে একদল জিতে গেছে, কিন্তু এই 40% জায়গাতে যদি অ্যানোমালিস ঠিক করা যায়, তাহলে রেজাল্ট ঘুরে যেতে পারে, সেক্ষেত্রে আপনার আবার রি ইলেকশন হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার 1-2% জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি কারেকশনসও করেন, তারপরও মূল রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না, সেটা কোনো ইম্প্যাক্ট নাই, তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না বা করা হয় না। আপনি আসলে যুক্তি, এটার পিছনে অনেক যুক্তি দিচ্ছেন। না, যুক্তি না, আপনারা যুক্তি তো না। মানেন নাই যখন আওয়ামী আমি লীগ। যুক্তি দিচ্ছি না, হ্যাঁ। শারমিন, আমি যুক্তি দিচ্ছি না। আপনি বাংলাদেশে তো কিছু অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে, যেগুলো নিয়ে আপনারা কোনো বিতর্ক তুলেন না, রাইট? 91-এ হয়েছে, তারপর 96-এ হয়েছে, 2001-এর কথা বলে, 2008-এ। এই সকল নির্বাচনেও 1-2% জায়গাতে এই ধরনের অ্যানোমালিজ আছে। যারাই পরাজিত হয়েছেন সূক্ষ্ম কারচুপি, নো, সেটা না, এটা তো অন্য আলাপে যাচ্ছেন। আমি বলছি অ্যানোমালিজের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়। আপনি যে অ্যানোমালিজ তুলে ধরলেন এই 18 নির্বাচনের, এরকম অ্যানোমালিজ আগের নির্বাচনগুলোতে হয়েছে, যেগুলো অ্যাকসেপ্টেবল, যেগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন।
সেই নির্বাচনে এগুলো তো হয়েছে, accept সেই হয় নাই। নির্বাচনে হয়েছে এগুলো আসলে না, আমি- দেশে বিদেশে এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এই আমি এই আমি এই আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন। আচ্ছা আমি বলছি যে নির্বাচন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেই নির্বাচনেও এই সব উদাহরণ আছে, যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ 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 বুঝতে পারছি। হুম। জি, মানে আপনি সেটাই বলছেন বলতে যে চাচ্ছি। আসলে কোন নির্বাচনই শতভাগ ত্রুটিমুক্ত হয় নাই, এটা একদমই সত্যি কথা। এক্স্যাক্টলি, একদমই সত্যি কথা। এক্স্যাক্টলি। কাজেই ট্রেডিশনটা হচ্ছে ত্রুটিটা যদি 1-2% থাকে, তাহলে সেই ত্রুটিটা নিয়ে মানে আর কথা বলার কিছু থাকে না। জি, কিন্তু তারপরে এটা ওই যে যদি বললাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলটা যেরকম দেখা গেল সেটি তো খুব হবার মতো একটা বিষয় না। দেশে বিদেশে এটি নিয়ে প্রশ্ন উঠলো। আমি এটাই বলছিলাম যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছে, জামাত তখন যুগপৎভাবে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে, মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল, তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে, কোনোভাবেই দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায়। আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আস্থায় নিতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে? আস্থায় নেবার মতো 14, 18, 24 নির্বাচন হলো, একটাতেও আস্থায় নিতে পারছেন না। তারপরেও আপনারা এই বিষয়ে কোনো রকম মানে কোনোভাবে এটাকে আমলে নিচ্ছেন না। এটি আসলে কিভাবে যৌক্তিক হতে পারে? ভুল জারি হোক, ভোটাধিকার তো দেশের মানুষের। না, আমি আপনার প্রশ্নটা যেটা করলেন, দেখেন জিনিসটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা কেন হয়েছিল, কোন বাস্তবতায়? 1/11 এর বাস্তবতায় বাতিল করা হয়েছিল, কারণ পুরো সিস্টেমটাকে করাপ্ট করে ফেলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার যদি কাজই করতো তাহলে তো 1/11 হতো না, হতো? কিন্তু তারপর সেই তত্ত্বাবধায়ক সরকারে যে 2000 মানে আপনারা যে 2/3 মেজরিটি নিয়ে আসলেন, সেটা তো একটা মোটামুটি গ্রহণযোগ্য হ্যাঁ। নির্বাচন। হ্যাঁ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা 2 বছরের জন্য 1/11 এর সরকার আনলো এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে চেয়েছিল। তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটটা, এক হচ্ছে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে, ওই জায়গাটাকে করাপ্ট করছে, দ্বিতীয় হচ্ছে 1/11 এর মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে, সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ্ট সিস্টেমটাকে বাতিল করা হলো। এবং আপনার যদি মনে থাকে, যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো তখন কিন্তু বলা হচ্ছিল আগামী 3টা নির্বাচনের জন্য করা হবে, কাজে সেই 3টা নির্বাচন কিন্তু হয়েও গেল। তো এখন আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই, দলীয় সরকারের অধীনে হবে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো, যে কারণে আমরা ইলেকশন কমিশনকে শক্তিশালী করার জন্য 82টার উপরে আমরা কিন্তু রিফর্মস করেছি, ট্রান্সপারেন্ট করার জন্য, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। এইরকম আমরা চেয়েছিলাম কোঅপারেশন ফিউচারের আপনারাও তো জন্য। বিএনপি সরকারকে করেন নাই, যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনবার বিপরীতে ছিল, আন্দোলন করে আপনারা তত্ত্বাবধায়ক সরকার এনেছেন। রাইট, তখন তো তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের ভুল ভ্রান্তিগুলি এক্সপোজড হয়নি, তখন তো 1/11 এর ঘটনা ঘটে নাই। তারপরে যখন আপনারা 14-18-তে দেখলেন যে আসলে বাস্তবতাটা এরকম যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, সেটি কারো ব্যর্থতা, কারো অসহযোগিতা, নানান রকম আপনাদের চিহ্নিত কারণে, আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক? এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনিও বলেছেন বিএনপিকে না আনতে পারাটা, নির্বাচনে না আনতে পারাটা ব্যর্থতা। একের পর একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম, পরের বার হলো, তারপরে আর কতদিন মানুষ এভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা শুধরানোর জন্য? আপনার এই প্রশ্নের কোনো কিছু বুঝলাম না আমি, কি প্রশ্ন করলেন এটা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে 14তে মানুষ ভোট দিল না, একটা বাস্তবতা সেই সময়, সেটির কথা আপনি বললেন। 18তে অবস্থাটা এরকম গিয়ে দাঁড়ালো, বিএনপি মাত্র 6টা ভোট পেল সেখানে, মানে 6টা ভোট না, দুঃখিত, 6টি আসন পেল। 24-এ আবারও সেই একই রকম অংশগ্রহণ হলো না, মানুষ আসলে বিকল্প পেল না কাকে, মানে যাকেই ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিষয়টা এরকম। না, সেটাই তো আপনাকে আমি বলছি যে সেইখানে আমাদের কিছুটা তো ব্যর্থতা আছে, বিএনপি কে বা অন্যান্যদেরকে নিয়ে আসতে না পারা। আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, ইনক্লুসিভ একটা ইলেকট্রাল প্রসেস দ্বারা, যে ইলেকট্রাল প্রসেসটা আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই যাতে আমরা তৈরি করতে পারি। পার্শ্ববর্তী ভারতে হচ্ছে না, পৃথিবীর অন্যান্য ডেমোক্রেসিতে হচ্ছে না, আমরা কেন পারবো না? সেই জিনিসটা আমরা চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, এবং কোঅপারেশনটা পেলাম না বলেই আমরা আগাতে পারিনি। আমরা কিন্তু একতরফা ভাবে এই রিফর্মস গুলি করে গেছি, বাট আমরা কোনো কোঅপারেশন পাইনি। আমি তো সেটাই আপনাকে বলছি। তা আমরা ওইটাই করে যাচ্ছিলাম চেষ্টা, কারণ আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের ওই ফরম্যাটটার মধ্যে যখন ভুলগুলো এক্সপোজ হয়ে গেল, সেটা তো আমরা যখন চেয়েছিলাম তখন এক্সপোজ হয়নি, আমরা তো যখন চেয়েছিলাম তখন তো এক্সপোজ হয়নি, বা তখন তো বিএনপি সেই রিফর্মস গুলো করে নাই যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যাতে ইলেকট্রাল প্রসেস দাঁড়াতে পারে।
আমরা তো যখন ভুল তাতে আসলে মানুষ ভুল ভোট তখন দিতে এটা সরলাম। পারুক বা না পারুক, আপনারা এই চেষ্টাটা না করেই যাচ্ছেন। না না সেটাই, আমরা মানুষকে ভোট দিতে যেতে পারে সেটার ব্যবস্থার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। চেষ্টাই তো করে যেতে হবে, আর কি করব, জি তাই না? জি, মানে মানুষ আসলে আর কতদিন 14, 18, 24-এর পরে আর কতদিন এই চেষ্টাই শুধুমাত্র নজর রাখতো? মানে যখন এই চেষ্টাটা সফল হচ্ছে না, মানে তখন কি আপনারা করতে হতো তাহলে, কি করতে হতো? চেষ্টা না করে আর কি করার ছিল? আপনাদের দাবি মেনে যেমন বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আনতে, আপনারাও তো দাবি কিছু না মানতে পারতেন। আপনি তো বারে বারে একই কথা বলছেন। বিএনপি যখন বাধ্য হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না। হ্যাঁ, আমরা যখন বাতিল করেছি তখন এটা করাপ্টেড একটা ফরম্যাট হয়ে গেছে। তো দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না? তারপরে যখন 14, 18, বিএনপি আচ্ছা আপনারা সত্যি মানে তত্ত্বাবধায়ক সরকার একটা করাপ্টেড ফরম্যাট হয়েছিল, সেখানে অনেক কিছু আমরা দেখেছি। আপনি বিএনপি কে যখন আমরা বাধ্য করেছিলাম তখন কি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে 111 এর ঘটনা ঘটিয়েছিলাম? না, আমরা তো না। 96 শোনেন 96 ইলেকশন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 2001 এ এসে আমরা কি করেছি? পিসফুলি ক্ষমতা হস্তান্তর করেছি। আমরা কি 111 আসার পরিস্থিতি তৈরি করেছিলাম? আমরা তো করি নাই। কাজে বিএনপির তো কোনো রিজন ছিল না তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার। কিন্তু আমরা কেন বাতিল করলাম? কারণ তারা তো এই তত্ত্বাবধায়ক সরকারকে করাপ্ট করে একদম। 111 আসার পরিস্থিতি আমি তৈরি আপনার করলো, এই তাই না? পর্যন্ত আমি তো একদমই সেটাই সত্যি, বলছি। মানে এই আমি ওই প্রশ্ন- বিষয়ে একদমই হ্যাঁ। একমত যে তত্ত্বাবধায়ক সরকার আমরা করাপ্ট হতে দেখেছি, কিন্তু তারপরে যখন 14, 18, 24 তিনটা নির্বাচনে একটাতেও আসলে আপনাদের চেষ্টা ঠিক সফল হয়ে যাচ্ছে, মানে প্রশ্নহীন একটা নির্বাচন বা সেই রকম গ্রহণযোগ্য যেটা আগে হয়েছে, সফল প্রশ্ন হচ্ছে থাকা না, সত্ত্বেও। এটার মানে তো এই না যে আপনি করাপ্ট সিস্টেমে আবার যাবেন। তো তার মানে ভোট মানুষ দিক বা না দিক আপনাকে আপনারা না, নো, তার মানে আপনি নতুন ভাবে চেষ্টা করে যাবেন। আমরা তো বারেবার চেষ্টাটাই করে গেছি, যে মানে কারণে তাহলে আমরা এভাবেই বারেবার আপনাদের রিফর্ম চেষ্টা করে করে গেছি। যাবারই পরিকল্পনা ছিল। না, আপনি তো একটা জিনিস যেটা যতক্ষণ অ্যাচিভ না করবেন আপনি তো চেষ্টাই করবেন। সেজন্যই আমি আপনি কি প্রশ্ন করবেন? করছিলাম আপনাদের এই চেষ্টার মাঝে মানুষ আসলে সরকার পরিবর্তনটা কিভাবে করতো? সরকার যদি মানুষ চাইতো, মানে আমাদের যে আগের যখন সুষ্ঠু ভোটের ভোট মাধ্যমে- হয়েছে তখন ভোটের যেমন আমরা মাধ্যমে দেখেছি করতো। একবারের পর একবার আওয়ামী লীগ এলে পরের বার বিএনপি, তারপর আবার আওয়ামী লীগ, তারপর এরকম একটা পালাবদল হয়েছে। পালাবদলের আর উপায় মানুষের হাতে কি ছিল? মানুষের হাতে ভোটই ছিল পালাবদলের উপায়। অংশই তো বিএনপি গ্রহণ যদি করছে না, পার্টিসিপেট করে, মানে যারা ক্ষমতায় আসতে পারে না। এক্স্যাক্টলি, না তাহলে আপনি কি করবেন? এটা দায়িত্ব আমাদের দিতে পারেন না আপনি। একদমই কি পারি না? সবাইকে আপনারা অংশগ্রহণ দায়িত্বে করতে হবে। আছেন, আপনারা নিয়ম বদলাচ্ছেন, আপনারা দাবি মানছেন না, মানে আপনারা চেষ্টা করছেন, যখন চেষ্টাটা আমরা সফল আমরা হচ্ছে কোনো না নিয়ম আপনাদের তো উপায় বদলাইনি, বের করতে শোনেন, হবে। আমরা কোনো নিয়ম বদলাই নাই। যে নিয়মটা করাপ্ট হয়ে গেছে সেটাকে বদলে আমরা নতুন নিয়ম এনেছি। সেই নিয়মে যদি সবাই কোঅপারেট না করে, মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা যে ব্যত্যয় ঘটেছে, এটা ঘটেছে, সেই ঘটার পেছনে পুরো দায় আমাদের না। আমি সেটাই বলতে চাচ্ছি, আমাদের যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি, কিন্তু এখানে অন্যদেরও দায় আছে। হ্যাঁ নিশ্চয়ই অন্যদের যারা দায় এখানে আছে, এটা cooperate অস্বীকার করে। করার কোনো উপায় নাই, কিন্তু আপনাদের এক্স্যাক্টলি আমি সেটাই বলছি। হ্যাঁ আপনাদের কাজে এটা মানে আপনাদের সামগ্রিকভাবে- বানানো যেটিকে আপনারা যৌক্তিক মনে করেছেন সেটিকে কি আর কেউ অযৌক্তিক মনে করতে পারে না? মানে সেটির বিরুদ্ধে দাবি তুলতে পারে না? অন্য কোনো যৌক্তিক গ্রাউন্ড কি অবশ্যই থাকতে পারে, অবশ্যই পারে, কেন পারবে না? জি, সেখানে অবশ্যই আসলে আমার পারে, প্রশ্ন কিন্তু ছিল, আমি- মানুষ ক্ষমতার পালাবদলটা কিভাবে করতো 24-এও যেভাবে আমি নির্বাচন? সেটারই উত্তর আপনাকে বারে আমি দিচ্ছি, কিন্তু আপনি একই প্রশ্ন বারবার রিপিট করে যাচ্ছেন। জি, যে আচ্ছা, মানুষ পালাবদলের জন্যই নিশ্চয়ই তো আমরা সাধারণ মানুষ এতগুলো- শুনছেন যারা, তারা নিশ্চয়ই শোনেন, উত্তর পেয়েছেন। না সে তারা পায় নাই। আপনি এভাবে বারেবার রিপিটেড একটা একই জিনিস উত্তর দিচ্ছে, আপনি ইগনোর করে আবার একই প্রশ্ন করলে তো মুশকিল। আচ্ছা, ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যানসার ইনটু কগনিজেন্স। আমি তাহলে আমরা সেই কেন এই উত্তরটাই নিলাম, 82 মানে আমি কোন উত্তরটা নিলেন? যে আপনি আমি যেটা কেন বললেন বললাম যে আপনারা চেষ্টা করেছেন, কি আপনারা বললাম? জি শুধু চেষ্টা না, আমি কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলেছি, আপনার একবার এটাকে আপনি কিন্তু অ্যাটেনশন দিচ্ছেন না। আমরা যে 82টা রিফর্মস করেছি, সেই রিফর্মস গুলি কি ছিল আপনি কি পড়ে দেখেছেন? সেই রিফর্মগুলো কি কোনো কাজে রিফর্মগুলির এসেছে? এটাই আপনাকে বলছি, সেই রিফর্মস গুলির মধ্যে কাজে আসার অনেক সুযোগ ছিল। সেই রিফর্মস গুলির মাধ্যমে যদি বাকিদের কোঅপারেশন পাওয়া যেত, তাহলে যে জায়গাতে আপনি এসে বলছেন যে মানুষ যে পায়নি তাদের অধিকারটা, সেই অধিকারটা পাওয়ার একটা সুযোগ মানে ছিল। জনাব আরাফাত, সেটা আমাদের যদি তো একটা রাজনৈতিক বাস্তবতাও আছে, যে আমাদের রাজনৈতিক দলগুলো এভাবে সহযোগিতা করে নাই, অতীতেও কখনো করে নাই। মানে এই বাস্তবতাটার মধ্যেই তো আপনারা রাজনীতি করেছেন। হ্যাঁ, তো এখন সেই বাস্তবতা তো আপনাকে বদলাতে হবে। সেখানে আমাদের যে যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি, কিন্তু আমি বলছি এটা এককভাবে আমাদের ব্যর্থতা না। জি এখানে সামগ্রিকভাবে সবাইকে কিছু না কিছু দায় নিতে হবে। জি যে আমরা যেটা চেয়েছিলাম সেখানেও অনেকে আস্থা রাখতে পারে নাই এবং কোঅপারেট করে নাই। করতে পারলে যে জিনিসটা আপনি বলতে যাচ্ছেন যে জনগণ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে বা যেটা বলছেন, সেটা হয়তো হতো না। সেক্ষেত্রে আর বঞ্চনের সুযোগটা থাকতো না, সেখানে ক্ষমতা পালাবদলেরও সুযোগ ছিল। আমি সেটাই বলতে যাচ্ছি, আমরা আমাদের দিক থেকে যেটা করার সেটা আমরা করার চেষ্টা করেছি। জি, তো এই অভিযোগটা সম্পর্কে আপনি কি বলবেন? শোনেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে একটা কথা বলি, নির্বাচন সঠিক হয় নাই।
সবচেয়ে বড় যেটা বিপর্যয় হয়ে গেছে সেটা হচ্ছে যে 300 আসনের সরাসরি ভোটে নির্বাচিত সংসদে 11 জন জাতীয় পার্টির বিরোধী দল, এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়। এটা যদি আমাকে এখন কেউ মারেও কাটেও পেটায়ও, আমি আবারও একই কথাই বলব। সরাসরি ভোটের 300 সংসদ সদস্যের যেই সংসদ, সেই সংসদে 11 জনের বিরোধী দল কোনোদিনও পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না, এবং গ্রহণযোগ্য তো হবেই না, সেটা সাস্টেনও করা সম্ভব না, এবং সেটার ফলাফল আমরা পেয়েছি। আপনি মনে করেন যদি সত্যি আপনি এরকম করতেন যে স্বতন্ত্র বনাম নৌকা নির্বাচন, এবং সেটাও যদি আন্তরিকতা নিষ্ঠার সাথে যে কয়জন স্বতন্ত্র দিতে আসছে তাদেরকে যদি আমরা বিরোধী দলে দিয়ে দিতাম, অর্থাৎ ওই 11 যোগ 64, তার মানে যদি 75 জনের একটা বিরোধী দল হতো, হ্যাঁ, তারপরেও একটা বিতর্ক থাকতো, ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দলের লোকদের সততার সাথে কাজ করা বা না করার উপর একটা নজরদারি থাকতো, প্রতি মুহূর্তে সংসদের ভিতরে একটা প্রতিবাদ থাকতো, সেই প্রতিবাদ বা সেই অভিযোগের জায়গাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো। কিন্তু আপনি জেনে হোক না জেনে হোক, যখন 300 জন আমি বাকি 50 জন সংরক্ষিত আসন ধরলাম না, কারণ এটা তো আনুপাতিক ভাবে হয়, ওনারও সম্মানিত, ওনারও মাননীয় সংসদ সদস্য, কিন্তু আমি বলতে চাচ্ছি যে 300 জনের ভিতরে 11 জনের বিরোধী দল, this will not be acceptable anywhere in the world. In fact, নেলসন ম্যান্ডেলা ANC কে নিয়ে যখন সরকার গঠন করছে, তখনও ওই আপনার কি বলে যে এই 11 আর 289 হয় নাই আর কি। এখন এই যখন আপনাদের সময় নির্বাচনের চালচিত্র, তখন এখন আবার জানা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, এবং মির্জা ফখরুল বলছেন যে এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, এরকম একটা ইঙ্গিত তারা পেয়েছেন। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটি উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদেরা বারবার বলে আসছেন। যদিও ডক্টর ইউনূস একবার বলেছিলেন হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে যে আওয়ামী লীগকে বাধা দেবার তিনি কেউ নন বা তিনি দেবেন না, বিএনপি এটা চায় না, কিন্তু এখন বিএনপিও নিষিদ্ধ করবার কথা বলছে। আপনারা যেভাবে নির্বাচন করেছেন, এখন যদি এই নির্বাচনে আপনাদের উপরেও সেই অবস্থা হয়, যেমন 14-তে 24-এ বিএনপি নির্বাচনে আসে নাই, নির্বাচন হয়ে গেছে, আপনারা ক্ষমতায় গেছেন, আবার যদি এরকম হয়, আপনাদের কি খুব কিছু বলার থাকবে, খুব বড় গলায় কিছু বলবার থাকবে? না, আমি একেবারে নির্মোহ জায়গায় যাব। 2014 নির্বাচন এই রেফারেন্সে কাজ করে না। 2014 নির্বাচনে তাদেরকে আহ্বান জানানো হয়েছে, এবং যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি নির্বাচন পরিচালনা করার কথা ছিল, সেখানে এতটুকুই দ্বিমতের জায়গা ছিল যে অনির্বাচিত কোনো ব্যক্তি ওই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন না, অর্থাৎ সংসদ সদস্যরা থাকবেন, এবং সেখানে জননেত্রী শেখ হাসিনা ক্যাটাগরিক্যালি বেগম খালেদা জিয়া, বিএনপির যিনি চেয়ারপারসন এবং তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তাকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি 6টা মন্ত্রণালয় নেন, এবং হোম মিনিস্ট্রি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ পুলিশ, বিডিআর, আনসার, যারা যেটা নির্বাচনে সবচেয়ে বেশি সেটা আপনি নেন, আরো 5টা আপনার পছন্দসই সম্মানিত যারা সংসদ সদস্য আপনার দল থেকে আছে তাদেরকে দিয়ে করেন। আর 2014 সালের নির্বাচনটা কিন্তু একান্তই একটা ইগোর উপর ভিত্তি করে যাওয়া হয় নাই। সো আমি এই জায়গায় এটা আনবো না, এটাকে আমি, এবং নির্বাচন হতেই হতো। নির্বাচন এখন কেউ যদি জোর করে না আসে, আপনি কিভাবে মধ্যবর্তী নির্বাচনও আপনারা দেন না, এরকম একটা আমি বলছি। তবে হ্যাঁ, 2018, 2024 I am agreeable with you. আমি তো একটা কথা বললামই যে 2024-এর নির্বাচনটা যদি একটা ভিন্ন শেপও নিত, তাহলেও আরো বেশি কিছুদিন কন্টিনিউ করতে হবে। কিন্তু এটা তো একেবারেই নগ্ন হয়ে গেছে না সারা দুনিয়ায়, যে আপনি একটা 300 আসনের একটা সংসদ, সেখানে 289 জন হলো সব সরকারি দলের, এবং এটা দুঃখজনক হলেন বাস্তব, এটা জোকে রূপান্তরিত হয়েছিল। নির্বাচনের প্রসঙ্গে আপনি বলছিলেন যে এখন সমাধান হচ্ছে নির্বাচন। সাবেক আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনি বলছেন ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না।
যখন দেশে আসলে এটি আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না, তখন এই কথাটা মোহাম্মদ আরাফাত বলছেন যে নির্বাচন ডক্টর ইউনূস সরকারের অধীনে যাবে না। তাহলে কি আসলে আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগ কি এর আগে বিএনপি যেই পথে মানে নির্বাচন বর্জনের পথে হেঁটেছে, আওয়ামী লীগও কি সেরকম পথে হাঁটতে যাচ্ছে? আমি তো কিছুদিন একটা সামাজিক যোগাযোগ দেখছিলাম, বিএনপির এখন নেতা বলছেন যে এই সরকারের দিন নির্বাচন যাওয়া অসম্ভব, এবং আমি দুই একজন সাংবাদিক যারা সঞ্চালক বিভিন্ন তারাও বলতেছে এই সরকার যে জায়গায় যাচ্ছেন এর অধীনে নির্বাচন সম্ভব না, এই সরকার নির্বাচন দিতেছেন। আর আপনি সম্ভবটা হয়তো এরকম না, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এই সরকারের নিরপেক্ষ না থাকলে তারা ওদের আর আজকে আপনি যেভাবে আওয়ামী লীগের নাম শুনলেই আটকে উঠছে, ঘুমের ঘরেও যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ঘুমের ঘরেও তারা আওয়ামী লীগ করে রাত্রে ঘুমের ঘরে লাফায় উঠছে, এই মানে আওয়ামী লীগ আসলো। আজকে সেই অবস্থায় আওয়ামী লীগের একটা মেয়ে কর্মী সে যখন রাস্তায় জয় বাংলা স্লোগান দেয়, পাকিস্তান হানাদার বাহিনীর হার মানায়, তার উপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, সেই দেশে সেই সরকারের অধীনে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন নিয়ে যাবে আপনি আমাকে বলেন। আমি একটা মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান জয় বাংলা স্লোগান দিলে আমাকে পিটানো হচ্ছে, তা সেই সরকারের অধীনে কিভাবে নির্বাচনে যাবে? জি, মানে এরকম ভাবে তো তাহলে বিএনপিও বলতে পারতো যে যেই সরকার, মানে আপনারা তো তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অনেক কিছু তাদের সম্পর্কে বলেছেন, তাকে আসলে পাকিস্তানের চর বলেছেন, তিনি যেখানে বীরুত্তম পদ লাভ করেছেন বঙ্গবন্ধুর কাছ থেকে, আপনারা এইরকম কথা বলেছেন, খুনি, এরকম আরো অনেক অনেক কথা বলেছেন। তারা তো একই রকম ভাবে তাহলে সত্যি হয়েছে আপনাদের? আমি আমার দল মানে আওয়ামী লীগ সম্পর্কে সমালোচনা করুক, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে সমালোচনা করতে পারে, আমি রাজনীতি করতে আমাদের সমালোচনা হবে। মূল প্রশ্নটাতে ফিরি। মূল প্রশ্ন হচ্ছে যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে কি আওয়ামী লীগ বিএনপির পথে মানে নির্বাচন বর্জনের পথে হাঁটবে? আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি? মানে এটা ত্রয়োদশ নির্বাচন হবে সামনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ কি আসলে তার পরের নির্বাচনের জন্য অপেক্ষা করবে? আমি মনে করি আগে এই দেশটা কোন দিকে যায় আমি ওইটা দেখি, তারপরে আমরা বসে সিদ্ধান্ত, আমার মূল সিদ্ধান্ত নেবে আমাদের মূল জননেত্রী শেখ হাসিনা। আমরা এখনো নির্বাচন বা অন্য কিছু নিয়ে ভাবছি না, আমরা এখন ভাবছি দেশটাকে নিয়ে। দেশে এক অন্ধকার যুগ। কিন্তু আপনি একটু আগে বলছিলেন না যে এই সমাজ মানে এখন মানে উপায় হচ্ছে নির্বাচন, বিএনপিও বলছে নির্বাচনের কথা, আপনারাও বলছেন সমাধানের পথ হচ্ছে আপনার নির্বাচন। আমি যেটা বলছি আমি এখন ভাবতেছি হচ্ছে দেশটাকে নিয়ে, দেশটাকে আগে বাঁচাতে হবে। ওই যে সমাধান নির্বাচন আপনি বলছেন, তাহলে নির্বাচন যদি হয় আপনারা যদি না যান, মানে আপনাদের নির্বাচন হোক, আমরা বলছি যে আমরা তো নির্বাচন, আমরা আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী, সবসময় নির্বাচনমুখী, যত কঠিন সময় হোক আওয়ামী লীগ নির্বাচন। এখন আওয়ামী লীগ তো আমি তো বললামই, আওয়ামী লীগ শুনলেই আপনি আটকে উঠছেন। আপনি একটা স্লোগান এত আপনার ভয় জয় বাংলা, সঙ্গে সঙ্গে আপনি পুলিশ দিয়ে পিটাচ্ছেন, মা বোনদেরও পিটাচ্ছেন। তাহলে আমি এই স্লোগান শুনলে যার এত ভয়, সেই সরকারের অধীনে আমি কিভাবে নির্বাচনে যাব? জি, তাহলে আপনাদের অবস্থান হচ্ছে আপনারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, যেমনটি মোহাম্মদ আরাফাত। আমরা এখনো রাজনৈতিকভাবে আমরা দল পক্ষ থেকে আমরা এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। এবং সেখানে 15 বছর একটি দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যেটা একটা মাল্টিক্লাস অর্গানাইজেশন। তো সেখানে তো অবশ্যই অসন্তুষ্টি ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই অসন্তুষ্টি যদি থেকে থাকে সেটা তো জনগণের সামনে পথ ছিল যে ভোটের মাধ্যমে সেটা পতন ঘটানো ছিল। কি আমিনুল ইসলাম আমিন সেই পথটা কি ছিল, আপনারা রেখেছিলেন? সেই কষ্টটা রাখিনি, আপনি বলবেন কি করে? আমরা তো ভোট ছাড়া ক্ষমতায় আসিনি। হ্যাঁ, এটা ঠিক, ভোট নিয়ে অনেক বিতর্ক ছিল, কিন্তু আপনি যদি একটু পেছনে ফেরত যান, 14 সালের নির্বাচনের আগে আপনার মনে থাকার কথা বঙ্গবন্ধু কন্যা তো বিএনপিকে স্বরাষ্ট্র এবং সংস্থাপন সহ 4টা মন্ত্রণালয় অফার করেছিল যে আপনারা আসেন, আমরা একটা ইলেকশন করি। তারা নির্বাচনে আসছেন না। কি করলেন? 535টি স্কুল ভবন জ্বালিয়ে দিলেন, প্রায় 250 জন পুলিশ সহ সাধারণ মানুষকে হত্যা করলেন, এবং 2 থেকে 2.5 মাস পুরো বাংলাদেশ বলা যাচ্ছে যে একটা
তপ্ত কড়াইয়ের উপর ভাসছিল, মানে জ্বলছিল বাংলাদেশ। 2018-তে এসে আরো খারাপ। 14 সালে আপনাদের সেই নির্বাচনের পরে একটা নির্বাচন করবার কথা ছিল, মানে সেটা 6 মাসের মাথায় সম্ভবত, সেটি আপনারা করেন নাই। এই কথাটা মার্কেটে আছে, কিন্তু এই কথাটার তো কোনো কে কোথায় কাকে বলেছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। কিন্তু আমার কথা হচ্ছে কি, রাজনৈতিক দল এবং দল পরিচালনার ক্ষেত্রে সাবেক আপনাদের সময়কার সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুকে সম্ভবত তিনি স্ট্যাটাস আকারে লিখছেন যে তিনিও বলছেন যে ওনার উচিত ছিল এটা, ওনাকে কেউ বলেছে কিনা সেটা উনি ক্লিয়ার করতে পারতো। আর ইকবাল করিম ভূঁইয়ার ভূমিকা তো আমরা দেখেছি, উনি সেনাপ্রধান ছিলেন ওই সময়ই, তাহলে উনি কি কাজটা করেছেন? উনি তো সেই সময়, এখন খারাপ সময় উনি এত কথা বলতেছে, উনি তখন মাননীয় প্রধানমন্ত্রীকে এটা পরামর্শ দিতে পারেন, উনি তো দেন নাই। এখন আজকে এসে বড় বড় কথা বলে শুধু বাহাবা নেওয়ার মানসিকতাটা ঠিক না। আমি যেটা বলতেছি, ধরেন গণতন্ত্রে তো নানাবিধ ঘাত প্রতিঘাত আছে, সমালোচনা আছে, অস্বীকার করার জায়গায়। আমরা যদি বলি যে বাংলাদেশের গণতন্ত্র একেবারে পিওর, সেটা আশা করা যায় না। পৃথিবীর গণতন্ত্রের যে অনেকটা আতুরঘর বলা যায় আমেরিকা, সেখানে কি আপনার ক্যাপিটাল হিলে হামলা হয়নি? তা বলে কি সেখানে ভোট বন্ধ হয়ে গেছে? তা বলে কি সেখানে এই যে আপনার এবার ডোনাল্ড ট্রাম্প জেতার পরে ক্যাপিটাল হিলে হামলার যে 1500 জন আসামি, তাদেরকে কি মুক্ত করা হয়নি, মুক্ত করে দেওয়া হয়নি? তা বলে কি এই জন্য কি আমেরিকাতে তার বিরোধী পক্ষ ভাঙচুর বা জ্বালাপোড়া করছে? তারা সেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছে। তো আমাদের দেশে কি সেটা হতে পারতো না? হতে পারতো, কিন্তু সেটা না করে তো আমরা জ্বালাপোড়ার মধ্যে চলে গেলাম। তাহলে এখানে তো আপনি শুধু আওয়ামী লীগকে এককভাবে দায়ী করবেন এমন তো নয় যে দেশের ভালো করার দায়িত্ব শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের, তা তো না, সবার যারা রাজনীতি করে। কিন্তু সরকারে ছিলেন আপনারা, মানে এটা একদম পুরনো এবং বহুল আলোচিত। আমিও এই প্রশ্নটি একাধিকবার করেছি আপনাদেরকে যখনই সুযোগ পেয়েছি, দেশে থাকতে বা দেশের বাইরে এসেও। 14তে হয়ে গেল এরকম একটা ঘটনা, আহ্বান করেছিলেন, হলো না। 18তেও একই রকম, 18তে তারা আসলো, তারপরে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনটা এত মাত্রায় প্রশ্নবিদ্ধ, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তারা যেই হিসেব দিল তার মধ্যেও এত প্রশ্ন, শতভাগ ভোট পড়লো কতগুলো কেন্দ্রে, 2 শতাধিক কেন্দ্রে, মানে এই যে বিষয়গুলো, সেগুলোর কোনো রকম বিচার হলো না বা কিছুই হলো না। এত অভিযোগ উঠলো দেশে বিদেশে থেকে, আপনারা একদমই আমলে নিলেন না। 24-এ আবার একটা নির্বাচন হয়ে গেল, সেটাও এই আমি দামি নির্বাচন যেটি হলো আর কি, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই একটা নির্বাচন হয়ে গেল। মানুষ আর কতদিন আসলে এই আস্থা রাখতো যে নির্বাচন বা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করবেন? না, এই জায়গায় মানুষের অসন্তুষ্টি ছিল না, আমি সেটা বলবো না। কিন্তু আপনি যদি 18-এর কথা বলেন, 18 তো ধরেন বিএনপি যে কাজটি করেছে, যে আমরা কিন্তু 18তে নির্বাচনে আগেও বলেছিলাম যে বিএনপির একটা লক্ষ্য থাকবে নির্বাচনকে বিতর্কিত করা। তারা এক একটা আসলে 3-4 জন করে প্রার্থী দিয়ে সেই কাজটা কি তারা করেনি? তারাও তো ওইভাবে মোকাবেলা করতে পারেনি। আমি বলছি না যে তাদের মানে সব দোষ, মানে তাদের সব দোষ, সেটা বলছি না, কিন্তু তারাও তো তাদের কাজটা পালন করতে পারেনি। আমরা কি এটাও দেখিনি যে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে বিএনপির নেতারাই, মনোনয়ন প্রত্যাশারা কি চিৎকার করে বলেনি যে আমি ওখানে টাকা দিইনি, সেই কারণে আমরা নমিনেশন পাইনি? এই কথা তখন থেকে উৎসারিত হয়েছে। এগুলো তো আমি এই জন্য বলছি কি, এখানে আমি বলবো না যে এখানে এই অবস্থার জন্য বিএনপির দায়ী অথবা জামাত দায়ী অথবা আওয়ামী লীগ দায়ী নয়, সেটা বলবো না। আমি বলছি সামগ্রিক রাজনৈতিক নেতৃত্ব কম বেশি এই দায় এড়াতে পারে না, কিন্তু সমস্ত দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়াটাও কোনো আবার যৌক্তিক কথা না। আওয়ামী লীগ সমস্ত দায় আওয়ামী লীগের হলো না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ছিল, আওয়ামী লীগের দায়িত্ব, যেহেতু তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সরকারের মানে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার আয়োজন করলো, তাহলে তো সেই সরকার তো দায়িত্ব তো তারই সবচেয়ে বেশি থাকবে, তাই নয় কি? না, এখানে তো আবার একটা ভুল ইন্টারপ্রেট করা হলো। তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগ বাতিল করে। আপনি দেখুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো বিতর্কিতই হতো না যদি বিএনপি চিরদিন ক্ষমতা থাকার মানসিকতার জায়গা থেকে, যদি আপনার 2007 সালে, আপনার 2007-এর আগে যদি বিচারপতিদের বয়সীমা না বাড়ে। তারা কি করলেন, এক সময় তাদের নেতা ছিলেন জনাব হাসান সাহেব, তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য তারা বয়সীমা 2 বছর বাড়িয়ে দিলেন। অথচ তখন বাংলাদেশের কোন বিচারপতি কোথাও একবারের জন্য হলেও বলেনি যে আমাদের বয়সীমাটা বাড়ানো, আর যে সেটা বাড়ালো। উনি দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন, দ্যাটস ওয়েল, তাকে ওয়েলকাম, স্বাগত জানাই, সম্মান জানাই, মানুষের মতের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু আপনি তারপরে 2007-এ এসে যখন তিনি দায়িত্ব নিলেন না, তখন যদি সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী তারা যদি সেকেন্ড অপশনে যেতেন, থার্ড অপশনে যেতেন, ফোর্থ অপশনে যেতেন, তাহলে তো আজকে বিতর্ক হতো না। তারা সবকিছু বাদ দিয়ে তাদের রাষ্ট্রপতিকে একই দ্বারা রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা করলেন। তাহলে বিতর্কের শুরুটা তো শারমিন তাদের হাত ধরে। আমি বিএনপি নেতাদেরকে করজোরে বলছি, তারা এই জিনিসটা নিয়ে ভাবছে না কেন? যেমন আমি বলছি যে হ্যাঁ, আমাদেরও দায় ছিল,
তাহলে ওরা যদি সেই কাজটা জি, না করতে, বিতর্কের শুরুটা তাদের হাত তাহলে ধরে তো- এটি তাহলে যদি তো স্বীকার করে নিই যে হ্যাঁ আমি বিতর্কের বলছি, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রসঙ্গটি আসতো না। তো জি। প্রসঙ্গ তারা তৈরি করেছেন এবং হাইকোর্ট সেটা বাতিল করেছে। এখানে আওয়ামী লীগ হাইকোর্টের যে অবজারভেশন ছিল যে সরকার চাইলেই 2বার করতে পারবে, সেটা আমরা করিনি। কিন্তু তার এই জন্য তো আপনি দায়িত্ব, শুরুটা তো বিএনপি করেছে, তাহলে তো আওয়ামী লীগের উপর দায়টা চাপানোর কোনো সুযোগই নেই। মানে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার যে দায় সেটি আপনারা বিএনপির উপর দিতেই পারেন, কিন্তু তারপরে যেটা হলো, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো, বাতিল হবার পরে 14, 18, 24 তিনটি নির্বাচন হয়ে গেল। কোনো কি ইঙ্গিত ছিল সামনের নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বা মানুষের হাতে অপশন থাকবে যে সে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে? তার হাতে যদি দুটোই অপশন, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, সে যদি আওয়ামী লীগকে না চায় তার হাতে অপশন কি ছিল? 24-এ ওই ঘটনা ঘটে গেল। মানুষের আসলে 24 ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের উপায় কোথায়? না 24-এ তো বিএনপি নির্বাচন আসতে তো বিএনপি একটু বাধা দেয়নি। 18-তেও বাধা দিয়েছিল না, কিন্তু 18-তে যে ঘটনা হলো সেটাতে দেখলাম। শুনেন, একবার যদি খারাপ হয় বারবার খারাপ হবে, এটা তো ভাবার কোনো কারণ নেই। বিএনপি তো 14-তে হলো না, 18-তে হলো না, 24-এ নির্বাচন- হলো না, আর কতবারের জন্য অপেক্ষা? না 14-তে তো বিএনপি নির্বাচনী সুব্যবস্থা, 14-তে তো বিএনপি জামাত বাংলাদেশটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে। আপনি বলেন না, পৃথিবীতে একটা এক্সাম্পল দেখান, বিএনপি যে হারে 14 সালে অগ্নি সন্ত্রাস করেছিল, সেটা তো আপনার আমরা যেটা পড়তাম যে ভারতের এই যে নকশালবাড়ি আন্দোলনে এরকম মানুষ হত্যা করা হয়নি, পুড়িয়ে হত্যা করা হয়নি, বিএনপি এবং জামাত যেটা করেছিল। তা এই দায়িত্ব কিভাবে আপনি আওয়ামী লীগের উপর চাপান? না, এই দায় আপনাদের উপর না, কিন্তু জনগণ যে ভোট দিতে পারলো না, 14-তে পারলো না, 18-তে বিতর্কিত নির্বাচন এখন হলো। আমি বলি, জনগণকে ভোট কেন্দ্রে আনতে না পারার ব্যর্থতা অবশ্যই দল হিসেবে আমাদের আছে। আবার অনেক ক্ষেত্রে জনগণও মনে আমাকে করে এটা একটু বলেন তো জনাব আমিনুল ইসলাম আমিন, জনগণ আসবে কেন? তার হাতে তো অপশন নাই। সে যদি মানে আওয়ামী লীগকে পছন্দ না করে, যেই জনগণের যেই অংশ, তারা আসলে কোথায় যাবে, কাকে ভোট দেবে, তারা কেন আসবে ভোট কেন্দ্রে? আমি 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 সেটা বলছি। আবার একই সাথে জনগণ আসবে কেন, যখন জনগণ দেখতেছে বিএনপির একটা আসনে 3 জন করে প্রার্থী, তাহলে আমি কারে ভোট দিতে চাই? এটাও তো একটা প্রশ্ন জনগণের কাছে। 2018-তে বিএনপি তো 2-3 জনের নিচে কোনো আসনের প্রার্থী ছিল না, তাহলে জনগণ তো শুরু থেকে বিভ্রান্ত ছিল। এখন একটা আসনে বিএনপি শারমিনকেও নমিনেশন দিচ্ছে, আমিনকেও দিচ্ছে, আবার রিপনকেও দিচ্ছে, তাহলে কারে ভোট দিবে? ওই জায়গাতে জনগণের আগ্রহটা শেষ করে দেয়। এগুলো আসলে আমার মনে করি কি শারমিন, এই তর্কগুলো কোনো শেষ নেই। বাট আমি যেটা বলতে চাই যে আপনার গণতন্ত্র নিয়ে কম বেশি সারা পৃথিবীতেই আলোচনা সমালোচনা আছে। আপনি ভারতের কথা বলেন, পশ্চিমবঙ্গের কথা বলেন, সব জায়গায় আছে এটা কম বেশি বিতর্ক হয়। কিন্তু তার মানে তো এই নয় যে গণতন্ত্রকে কবর দিতে হবে। আপনি বলা হয় যে গণতন্ত্রের সর্বনিকৃষ্ট যদি পন্থা, সেটিও কিন্তু অগণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ভালো, এবং সেটি আজকে বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে। কি নারী, কি পুরুষ, কি তাহলে কি ধনী, আপনি কি গরিব। বলবেন যে সেই নির্বাচনগুলো গণতান্ত্রিক এক নির্বাচনই ছিল, মানে 14, 18, 24 নির্বাচন? আপনি সেগুলো তো নির্বাচন ছিল, আমরা তো বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করিনি। হ্যাঁ, আমি বলছি যে সেই নির্বাচনগুলো হয়তো ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু আপনি তো নির্বাচন ছিল, এটা তো স্বীকার করার জায়গা নেই, আপনি তো এটা বলতে পারবেন না। ঠিক, মানে সেই নির্বাচন এবং ত্রুটিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া আর কারো আসার কোনো অপশন ছিল না। 2024-এর নির্বাচনে যদি বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ করতো, তাহলে তো হয়তো এই পরিস্থিতি না হইতো। আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের এগেনস্ট আওয়ামী লীগ প্রার্থী হওয়ার সম্ভাবনাও ছিল না। আপনি দেখুন, আমরা 1978 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে নির্বাচন করি। তখন বাংলাদেশে আওয়ামী লীগ লেখাটাই একটা ভয়ঙ্কর বিষয় হয়েছে। জানি না তখন আপনার বয়স কত। 1982 সালে আমি নিজে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলাম, 82 সালেও। কিন্তু 78 সালেও আওয়ামী লীগ জিয়া রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এবং 79 সালে আমার মনে আছে স্পষ্ট করে যে সেই সময়েও যে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তারা ক্যাম্পেইন করতে পারেনি, তাদের উপর হামলা করা হয়েছে দফায় দফায়। তবু কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ছিল, কারণ মানুষের কাছ থেকে সমর্থন আদায় করার বা সমর্থন পাওয়ার একমাত্র মাধ্যম গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য নির্বাচন। সেটা তো আপনাকে করতে হবে। আওয়ামী লীগ তো কোনো আপনার যে গোপন সংগঠন না যে আমরা নির্বাচনে যাব না, অথবা আমরা অন্যভাবে বিপ্লব করে ক্ষমতা দখল করবো, অথবা আমরা আর্মিকে দিয়ে ক্ষমতা দখল করবো, সেই রাজনীতি আমরা করি না। আপনি কি মনে করেন জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি কি মনে করেন বিএনপি জন্ম যদিও বা রাজস্বিক প্রক্রিয়ায় ক্ষমতায় থেকে, কিন্তু তারা তো কিন্তু গণতন্ত্রের জন্য রাজপথে ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। বিশেষ করে এরশাদের ক্ষমতা দখলের পর থেকে, তাহলে তাদের কাছ থেকে তো মানুষ সেটা প্রত্যাশা করে। আমিও একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা প্রত্যাশা করি।
জি, এই যে মানে যে তিনটে নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, আমাদের দেশের সব নির্বাচনে কম বেশি মানে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি অনেক কিছু আমরা শুনে শুনে অভ্যস্ত, কিন্তু এই তিনটা নির্বাচনে আপনারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন জনগণ সেই ব্যাখ্যাতে কনভিন্সড বলে আপনারা বিশ্বাস করেন? এটা জনগণ তো আমাদের সবকিছুতে কনভিন্স হবে সেটা ভাবার কোনো কারণ নেই, এটা জনগণের অধিকার, জনগণ সব জায়গায় কনভিন্স হবে এটা ভাবার কোনো কারণে। আবার জনগণ যে এখন আওয়ামী লীগকে কত তীব্রভাবে অনুভব করছে এটা তো আপনি নিশ্চয়ই বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে ওদের সাথে কথা বললে বুঝতে পারবেন। জনগণ তো এখন চাচ্ছে যে আমরা তো এই ঘরে ঘরে, এখন তো অবস্থা হয়েছে কি ঘরে ঘরে বন্ডা ধর্ষিতা হচ্ছে, এটার জন্য তো মানুষ এখন অনেকে বলছে যে এটা কিভাবে সম্ভব যে শেখ হাসিনা আপনি একজন নারী হয়ে এতগুলো শয়তানকে কিভাবে আপনি বোতল বন্দি করে রেখেছিলেন। এখন হাদিসে বলা হয়েছে যে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা, কিন্তু রমজান মাসে যে হচ্ছে দর্শন উৎসব হচ্ছে, খুন হচ্ছে, মনে হচ্ছে শয়তানের একটা উৎসব চলছে। তা এখন জনগণ যে মানুষকে চায়, আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়, সেটি তো আপনি আজকে যে কোনো ফর্মে একটা সার্ভে করে দেখেন, সেটা আপনি অনলাইনে সার্ভে করেন অথবা টেলিফোন করে একটা সার্ভে করেন, সার্ভে অবশ্য আপনি জবাব দেখছিলাম পেয়ে যাবেন। প্রাক নির্বাচন জরিপ, একটা ইনোভেশন একটা কি যেন সংস্থা তারা করছে, এই নামটা আমি পুরোপুরি এখন বলতে পারছি না, তারা দেখছিলাম বিএনপি, জামাত, আওয়ামী লীগ হচ্ছে 3 নম্বরে সম্ভবত আছে সেখানে। এইটা বোধহয় আপনি দেখছিলেন একেবারে হয়তো 7-8 না না না, আগস্টের এটা এই যে আগস্ট কিছুদিন আগেই করা, এটা খুব বেশি দিনের না। এটা আপনি বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন এই জরিপগুলো। আপনি তো একজন সংবাদকর্মী এবং সিনিয়র সাংবাদিক আপনি। জি, মানে বাস্তবতার সাথে মেলে কিনা সেটা দেখার জন্য সেই নির্বাচনের দরকার, যেটি আসলে অনেক দিন ধরেই মানুষ আসলে দিতে পারে না। দুর্নীতির অভিযোগ, আপনাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, নির্বাচন, তিনটি নির্বাচন যেখানে জনগণ তাদের প্রাপ্য ভোটাধিকার দিতে প্রয়োগ করতে পারে নাই। আমি আপনাকে আমার কথাটা আপনি শুনেন। যারা আমাদেরকে ফ্যাসিস্ট বলছে, যারা আমাদেরকে বলছে রাজনীতি করতে দেবে না, তাদেরকে বলেন না এটা জনগণের হাতে ছেড়ে দাও। তারা বলে না জনগণের হাতে ছেড়ে দাও মানে কি, এভরিবডি ইজ ফ্রি টু ডু পলিটিক্স। ঠিক আছে, জনগণ যাদেরকে ভোট দেবে তারা আসবে। আওয়ামী লীগকে এত ভয় কেন? আপনার প্রশ্নের উত্তর আছে। আওয়ামী লীগকে এত ভয় কেন? ভয়টা কেন জানেন? ঠিক আছে, যে 3টা নির্বাচন নিয়ে প্রশ্ন, যেটাকে আমি ফর দ্য সেক অফ কন্ট্রোভার্সি, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আমি 3টা নির্বাচন বাদ দিলাম। 14, 18, 24 3টা নির্বাচন বাদ দিলাম। তার আগের যে 4টা নির্বাচন ক্যাটেগরি গভর্নমেন্টের সময় হয়েছিল, অনেকটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, সেই 4টা নির্বাচনের ফলাফলটা কি? আমরা প্রায় 40% ভোট, 39 পয়েন্ট সামথিং। সেকেন্ড হাইয়েস্ট কে? বিএনপি, 34.5%। খেয়াল করেন 4টা নির্বাচন অ্যাভারেজ। তো আমরা এই প্রায় 40%, সেটা হচ্ছে কি 14 আগের হিসাব, 2008 পর্যন্ত। এই 4টা নির্বাচনে অ্যাভারেজে আমাদের 40% ভোট। আমি মনে করি পরে আরো কিছু ভোট বেড়েছে। যদি নাও পারে 40% জনগোষ্ঠী, সিঙ্গেল লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, তাকে আপনি ফ্যাসিস্ট আখ্যা দিয়ে মানে এই রাজনীতি করতে দিবেন না? বেড়েছে, বেড়েছে, বাড়বে। আমার উদাহরণ হিসেবে আমার কনস্টিটুয়েন্সিতে বেড়েছে, নিউট্রালি বলছি আমি, সারা দেশে বেড়েছে। আচ্ছা না বাড়ে, আমি বললাম বাড়বে না। এই আপনার 40% ভোট, 40% মানুষের আপনি ভোটকে ডিনাই করে আপনি আমাদেরকে রাজনীতির বাইরে রাখবেন। এই আপনি এই গণতন্ত্র চর্চা করেন। আমি আপনাকে বলি বাস্তবতা হয়, তাহলে কেন এই 3টি নির্বাচন এভাবে হলো? কেন আপনারা মানে একদম অংশগ্রহণমূলকভাবে একটা নির্বাচন দিয়ে কেন? মানে আপনি বহু বছর ধরে টকশো করছেন, আপনি জানেন 14 নির্বাচনে তারা আসেনি, 18 নির্বাচনে আসবে দায়সেরা গোছের, হ্যাঁ, আনপ্রিপার্ড অবস্থায়। 24 ইলেকশনে তারা আসেনি, তাদেরকে তো আসে বারবার। তাদের অনেক দোষ, তারা আসলে দায়িত্ব নিয়ে বা নির্বাচন বিতর্কিত করবার জন্য তারা এসেছে, এই কথাগুলো তারা বলেছে। আমরা এটা জানি, কিন্তু ডক্টর সেলিম মাহমুদ, কিন্তু রাতে কেন ভোট, কেন ভোটের কারচুপি এত হলো? রাতে তো আমরা ভোট করিনি। সকালবেলা গিয়ে দেখা যাচ্ছে বাক্স ভর্তি, ভোটের বাক্স ভর্তি। বিবিসি সাংবাদিক গিয়ে দেখছেন যে সকালবেলা বাক্স ভর্তি, শতাধিক কেন্দ্রে একদম শতভাগ ভোট পড়ছে। আমি আপনাকে বলি, এই অভিযোগ করছে ঠিক নির্বাচনের পরের দিন। নির্বাচনের দিন কেউ কথা বলেনি। সারা দেশে যদি একসাথে এরকম ঘটনা ঘটতো, কথার কথা আমি বলছি,
কেউ একটা ভিডিও করলো না, কেউ একটা ছবি তুললো না, কিন্তু একজন খোদ বিবিসির ইয়াং নির্বাচন সাংবাদিক কমিশনের পরে- ওয়েবসাইটে, খোদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া আছে, হ্যাঁ। আপনি বললে আমি এখনো দেখাতে পারি যে শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, এবং কত 2 শতাধিক কেন্দ্র বা কত, আমি ঠিক একদম এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, কিন্তু আপনি বললেই আমি বের করতে পারবো। আমি একাধিক অনুষ্ঠানে এটা না, আমি রেফারেন্স আপনাকে দিয়েছি। বলি। আমি 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 কথাটা বলি, এই শুধু এটা বাংলাদেশ নয়, এই পাক ভারতের এই নির্বাচন ইতিহাস যদি দেখেন, এরকম স্থানীয় পর্যায়ে অনেক রিগিং হয়। যে ক্যান্ডিডেট এখন স্থানীয় পর্যায়ে রিগিং হয়তো হয়েছে, আপনার আপনার জেনারেল জিয়ার সময় এরকম কি হয়েছিল, আপনার ভোটের যে ধরেন ভোট ছিল সেখানে 6,000, ভোট পড়েছে 7,000, ব্যালট পেপারে ছিল 6,000। তো সেটা তো কোনো কথা না। আমার কথা হচ্ছে যে সেই দেখেন, আমরা বললাম 3টা নির্বাচনকে কথার কথা আমরা ডিফেন্ড করছি আমাদের জায়গা থেকে, আমরা ডিফেন্ড করবোই, সারা জীবন করে যাব। তারপরেও আমি আপনার কথায় আসলাম, ঠিক আছে, ওই সেই যারা আমাদেরকে বলছে যে আমরা রাজনীতি করতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে, তোমরা বলছো যে 3টা নির্বাচন কন্ট্রোভার্সিয়াল ছিল, মানলাম, তোমাদের কথাই মানলাম। 3টা নির্বাচন বাদ দিয়ে 4টা নির্বাচনে যেটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছিল, সেটার ফলাফল কি? সেখানে তো আমরা 40% ভোট পেয়েছি। সেই 40% জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি দেশে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, সেটার কোনো সুযোগ সেটা নাই, কি সেটার কোনো সুযোগ গণতান্ত্রিক? নেই, সেটা স্পষ্ট। এখন তাহলে ফেসিস্টকে আমি আপনাকে প্রশ্ন করি, কিসের জন্য বিচার হবে? দারিদ্রতা দূর করেছি এই জন্য বিচার হবে? গরিবের পেটে ভাত দিয়েছি? একটি জিনিস বলছেন তিনি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, মানে যেই দায়টা দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, ভোটের অধিকার কেড়ে নেওয়া, তিনি বলছেন যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। আপনি কি বলবেন? মানুষের, জনগণের রাজনীতিকে আপনি শুনেছেন, মানুষের কাছে দেখেছেন ভোটগুলো কেমন হয়েছে, আসলে ভোটের অধিকার কি আওয়ামী লীগ সরকার ফিরিয়ে দিয়েছে না কেড়ে নিয়েছে? বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি দেখে থাকেন তাহলে দেখবেন নির্বাচিত সরকারের প্রধান জাতির পিতাকে 75-এ সামরিক অভ্যুত্থানে বিদেশি চক্রান্তে হত্যা করা হয়েছে, গণতন্ত্রের শেষ সময়ে কবর হয়েছে। পরবর্তীকালে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং তিনিও 81 সনে তিনিও কিন্তু সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন। তৎপরবর্তীকালে জিয়াউল এরশাদ ক্ষমতা নেন, সেখানেও কিন্তু গণতন্ত্র ছিল না। পরবর্তীকালে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার, সঠিক গণতান্ত্রিক না হলেও আপেক্ষিক গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশে ফিরে আসে, এবং বেশ কয়েকটি নির্বাচন হয় যেটি নিয়ে কিন্তু সমালোচনা কম রয়েছে। এবং সেই নির্বাচনটি 3টি ধারাবাহিক নির্বাচনের পরে চতুর্থ নির্বাচনটি, তৃতীয় নির্বাচনটি, 2টি নির্বাচনের পরে 91 এবং 96-তে যেই ফেব্রুয়ারি নির্বাচনটি, একটি নির্বাচন হলো যেটি দেশের মানুষ গ্রহণ করলো না। পরবর্তীতে 96-এর জুন এবং 2001 এবং 2008-এর নির্বাচনটি গ্রহণযোগ্য বলে মানুষ মনে করে। সুতরাং গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ, শুধু গণতান্ত্রিক আন্দোলনে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি স্বাধীনতা পূর্ব ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং স্বাধীনতা পরবর্তী যত গণতান্ত্রিক আন্দোলন পর্যন্ত আপনি বলছিলেন, তারপর পরিবর্তিত পরিস্থিতির কারণে বিভিন্ন দল নির্বাচন, যেমন বিএনপি 96 নির্বাচন করেছিল, জিয়াউল এরশাদ 86-88 নির্বাচন করেছিল, যেমন জিয়াউর রহমান 79 নির্বাচন করেছিল। নির্বাচন সম্বন্ধে বিতর্কের উদ্ভব হয়েছে এবং অতিরিক্ত বিতর্ক হয়েছে এই নির্বাচনগুলোতে। আমরাও মনে করি যে বাংলাদেশে অবশ্যই একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠা দরকার, যার মাধ্যমে দেশের জনগণ অন্তত তাদের মনের মতো মানুষটিকে, তাদের পছন্দের মানুষটিকে বেছে নিতে পারবে। কিন্তু সেই অবস্থা আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যে আছে কিনা সেটা বাংলাদেশের জনগণ নিয়ে, যে পাবলিক পারসেপশনের কথা বললেন, প্রমাণ করতে পারবেন কিনা জানি না, কিন্তু পারসেপশন একটি কিন্তু আছে। যেই কারণেই ছিল তত্ত্বাবধায়ক সরকার, তারপরে সেটাকে বাতিল করা কেন? মানে রাজনৈতিক দলের উপর এই ভরসাটা নাই, যেই যায় লঙ্কায় সেই হয়েছে রাবণ। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, যে যেন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে। সেই ব্যবস্থাটাকে এত আন্দোলনের পরেও আপনারা আমলেই নিলেন না। মনে করেন যে সেটি আসলে একটা ভুল জায়গা ছিল, আওয়ামী লীগ ভুল করেছে? ভুল শুদ্ধ বিচার করবে জনগণ, এবং জনগণের উপরে ছেড়ে দেন, একটা জরিপ করেন
আমার ব্যক্তিগত মতামত আমি একটা বললে আপনি সেটা শতভাগ ধরে নেবেন, সেটা ভুল হয়ে যাবে আমাদের জন্য। আপনি একটা জরিপ করেন আপনার পক্ষ থেকে, এবং সেই জরিপের ফলাফলটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। জি, আপনি কি মনে করেন মানে জনগণের তো একটা মতামতের প্রতিফলন, আপনি বলছেন জনগণ বিচার করবে, একরকম বিচার তো জনগণ করলোই। আপনি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, আপনি নিজেই বলছিলেন যে রাজনৈতিক দলগুলো আমাদের সেই রাজনৈতিক দলগুলোর উপরে সেই মানে সেই ভূমিকা তারা পালন করতে পারে নাই, তাহলে সেই রাজনৈতিক দলগুলোর আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর সম্মেলনগুলো দেখে থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগ তবুও 3 বছর পর পর 3.5 বছর পর পর সম্মেলন করতো। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাধীনতা পরবর্তীকালে, বিএনপির কথা ধরেন, 43-44 বছরের একটি দল, মাত্র সম্ভবত 6 বার সম্মেলন করেছে তারা, এবং তারা কমিটি করেছে, এখনো তারা কমিটি করছে ঘর থেকে। সুতরাং বাংলাদেশের রাজনীতি, একটা রাজনীতিবিদ যে ক্ষমতায় যায় সেই রাবণ হয় কিনা জানি না, তবে যারা দল করেন তারা নিজেদেরকে আসলে জনগণের কথা চিন্তা করেন কিনা সেটাও বিবেচনা করে দেখতে হবে। করেন নিশ্চয়ই, তবে হয়তো আমরা বুঝতে পারি না, জনগণ বুঝতে পারে না। জি, আপনি মানে ওই প্রশ্নটা আপনি যদি বলেন আপনি কি মনে করেন, আপনি একজন রাজনীতিক, আপনি জনগণ, আপনি জনগণের অংশ, আপনি একজন ভোটার, তত্ত্বাবধায়ক সরকার আপনার কি মনে হয় সেটি আমাদের বাস্তবতা একটা কার্যকর মানে একটা কার্যকর জিনিস, নাকি আপনারা যা করেছেন সেটি ঠিক? আমি মনে করি বাংলাদেশে একটি সঠিক শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠা দরকার। পৃথিবীর পাকিস্তান ছাড়া কিন্তু কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন সম্বন্ধে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। আমরা যদি নিজেরা শক্তিশালী নেই, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলবো, এই যে 111 সরকার আসলো, 3 মাসের কথা বলে 2 বছর থাকে, তারা আর্মি দিয়ে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক নেতা কর্মীদের অত্যাচার করলো, পরবর্তীতে তারা এসকেপ রুট নিল। তারাও যে খুব একটা ভালো করেছে তাও কিন্তু না। আপনি 2001-এর কথা চিন্তা করে দেখেন, শপথ নিয়ে ফেরার আগেই কতজন সচিবকে পরিবর্তন করে দেওয়া হলো, রাজনৈতিকভাবে লন্ডভন্ড করে দেওয়া হলো কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। সুতরাং প্রত্যেকটিরই সুবিধা অসুবিধা বিবেচনা করতে হবে, প্রত্যেকেরই কোনটাতে জনগণের জন্য সুবিধা। আপনার যদি শক্তিশালী একটা ব্যবস্থা থাকে তাহলে তো আপনাকে এই সিস্টেম নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। সেই ব্যবস্থা তো নাই, যে ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল 14-18, যে ব্যবস্থা মানে সরকার পরিবর্তনের কি কোনো সম্ভাবনা বা কোনো উপায় ছিল? কোনটা মানে 14-18-24 তিনটি নির্বাচন, এইরকম নির্বাচনে সরকার পরিবর্তনের কি কোনো মানে উপায় ছিল? সেটা অবশ্য বিরোধী দলকে জিজ্ঞেস করতে হবে, তারা কেন তাদের দায়িত্বটি পালন করেনি। যদি মনে করেন আওয়ামী লীগ সরকার জোর করে কিছু করার চেষ্টা করছে, কথার কথা ধরে নিলাম, তাহলে বিরোধী দলের তো একটা দায়িত্ব আছে। শুধু একটি দলের উপর চাপিয়ে দেওয়া তো সঠিক হবে বলে আমি মনে করি না। এবং আমরা এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, সব দোষ নন্দ ঘোষের উপর চাপানো হচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে এককভাবেই কোনো দলের উপর ভালো বা মন্দের দায়িত্ব চাপিয়ে দেওয়াটা ঠিক হবে। ধন্যবাদ। আজকে যারা শাসন ক্ষমতায় আছে, আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে, আজকে যারা ক্ষমতা ছিনতাই করে এই বাংলাদেশের মসনদে আছে, তাদের এত ভয় কেন এই আওয়ামী লীগকে নিয়ে? তাদের এই আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের? লেট দি পিপল ডিসাইড যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন না আওয়ামী লীগ জনগণের বন্ধু। এটা মানুষকে ভাবতে দেন, মানুষকে সেই সুযোগটা দেন, মানুষ ঠিক করুক। আপনি আমি এই কি বলে মিডিয়ায়, এই পত্র পত্রিকায় এইসব কথাবার্তা বলে তো আসল সত্যকে মানে প্রকাশ করার আড়ালে রাখা হবে। তো সুতরাং এইসব কথা বলার তো জনগণ কিভাবে ডিসাইড করবে? যে মানে জনগণকে ডিসাইড করতে দেন, আপনি বলছেন কিভাবে ডিসাইড করবে? জনগণকে ডিসাইড করবার সোজা রাস্তা তো একটাই, সোজা রাস্তা একটাই। আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন। ঠিক এই কথাটাই জনাব আব্দুর রহমান একই লাইন বিএনপি এতদিন বলেছে, মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন ঠিক একই লাইন বলেছে যে জনগণকে এত ভয় কেন, তখন বলেছে, তখন আসলে ঠিক এই জায়গাটায় আওয়ামী লীগ ছিল, যে আওয়ামী লীগের এত ভয় কেন, একটা নিরপেক্ষ নির্বাচন দেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ঠিক একই লাইন বলেছে। আপনার কি মনে পড়ে? আমার কথা আপনাকে এখানে খুব স্পষ্টভাবে বলি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার তিনটি নির্বাচন করেছে, যেই তিনটি নির্বাচন নিয়ে আপনাদের মতো মিডিয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিতর্কিত নির্বাচন বলে। তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যেও বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের সংবিধানের প্রতি নিঃশর্ত
আনুগত্য থাকবার কারণে, সেই সংবিধানকে সমুন্নত রাখবার জন্যই কিন্তু তিনি সংবিধান সম্মতভাবে 3টি নির্বাচন করেছে। সংবিধান পরিবর্তন সেই নির্বাচনে সেই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করে নাই, অনেকে অংশগ্রহণ করেছে, বা কিছু কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করলে একটা আপনাদের এবং বাংলাদেশের অনেক অনেক রাজনৈতিক শক্তিগুলো মনে করত যে এটি একটি কি বলে পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে। তো তারপরও বলবো এটি একমাত্র সংবিধানের কি বলে যে আনুগত্য প্রকাশ, সংবিধানকে সমুন্নত রাখবার ধারাবাহিকতা রক্ষার্থেই কিন্তু এই নির্বাচনগুলো করতে হয়েছে। মানে তাতে জনগণ ভোট দিতে পারুক বা না পারুক। সম্প্রতিকালে মহামান্য আদালত তারা সংবিধানের ভেতরে এই কি বলে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা তারা নতুন করে সন্নিবেশিত করেছেন, এবং আমার মনে হয় যে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই হয়তো তার একটা চূড়ান্ত ফয়সলা তারা করবেন। তো সুতরাং আমরা যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি, সেটি এই সংবিধানের আওতার মধ্যে থেকেই কিন্তু বলছি, সংবিধানের বাইরে যে আমরা বলছি না। যেহেতু সংবিধানে এই প্রভিশনটাকে রাখবার অভিপ্রায় ব্যক্ত করেছেন বা মহামান্য আদালতের অবজারভেশন আছে এবং তারা এইটিকে সন্নিবেশিত করতে চান, সেই জায়গা থেকেই কিন্তু আমি কথাটি বলছি। জি, তাহলে মানে ডক্টর ইউনূস মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, সেই সরকার একটি নির্বাচন আয়োজন করলে, যদি আপনাদেরকে বলা হচ্ছে, তারা বলছেন যে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আন্দোলনকারীর মানে প্রধান আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ছাত্ররা এরকমটা বলছে, বৈষম্য বিরোধী ছাত্ররা, অনেক রাজনৈতিক দলই অবশ্য তাদের সাথে সহমত নন। যদি আপনারা নির্বাচন করেন, আপনারা কি মনে করবেন যে মানে স্বস্তির সাথে নির্বাচন করবেন, যে সব ঠিকঠাক আছে, কোনো আপত্তি থাকবে না আপনাদের? আপনাকে একটা কথা বলে দিই, আমি আপনার কাছে উত্তরটা আমি আশা করি। আওয়ামী লীগকে কোনো অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না, এটি কোন ফ্যাসিবাদী উক্তি? এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, স্বৈরাচার বলা হয়, এই উক্তিটি মানে ফ্যাসিবাদের একটা চরম জায়গায় গিয়ে বলতেছে কিনা, এটা আপনার কাছে আমি জানতে চাই। এটি কোনো গণতান্ত্রিক ভাষা? এটি কোনো চলমান রাজনৈতিক যেই কি বলে যে কৃষ্টি কালচার, এটি তার মধ্যকার ভাষা, নাকি এটি কোন ভাষা? জি, সেই প্রশ্নটি আপনি করতেই পারেন। সেই প্রশ্নটি করা যে খুব অযৌক্তিক তাও নয়, এই প্রশ্নটি আপনি করতেই পারেন। কোনো দল কেন নির্বাচন করতে কেউ দেবে না, এই সিদ্ধান্তটা কিভাবে? আমি বলছি সিম্পলি ইট ইটসেলফ ল্যাঙ্গুয়েজ, যেই শব্দ চয়ন করেছে, সেই শব্দ চয়নটিকে আপনি কিভাবে বিবেচনা করেন? জি, আপনি কি মনে করেন? জি, এই প্রশ্নটি আপনি করতে পারেন। যাদের মুখ থেকে এই ধরনের কথা বের হয়, যারা এই ধরনের কথা বলতে পারে, তারা যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে, তাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আছে, আমি স্বীকার করি, সেই শক্তিকে যখন তারা ফ্যাসিবাদ বলে, তাহলে এরা কি? তাহলে এদেরকে আপনি কি ভাষায় বলবেন? এর উত্তর নিশ্চয়ই আপনার কাছে এই মুহূর্তে জানা নাই। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি? জি, আপনি এই প্রশ্নটা যৌক্তিকভাবে করতেই পারেন। আপনার এই প্রশ্ন করবার যে জায়গাটি, সেটির সাথে আমি দ্বিমত জানাচ্ছি না, কিন্তু আমি আসলে এই জিনিসটা বলছি যে আপনারা বলেছিলেন সংবিধানের কথা, সংবিধানের ধারাবাহিকতা, বা এখনো বলছেন ধারাবাহিকতা রক্ষার্থে। আমি আসলে এই প্রশ্নটা করছিলাম, এর আগেও আমি এই প্রশ্নটা করেছি, যে তাতে মানুষ ভোট দিতে পারুক বা না পারুক, জনরায়ের বাস্তবায়ন বা প্রতিফলন ঘটুক বা না ঘটুক, আপনারা ওই ন্যারেটিভেই যে 14, 18, 24 আর কতদিন আসলে আপনারা ওই ন্যারেটিভে যেতেন? দেখছেন যে আপনি বিরোধী দলের দায় দিচ্ছেন, সেই দায়টা যদি দিয়েও থাকে বিএনপিকে বা অন্য রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করলো না, এরকমভাবে আপনারা কতদিন চালানোর পরিকল্পনা করেছিলেন? আমার মনে হয় আপনি আগের প্রশ্নটা থেকে সরে এসছেন। এইরকম ভাবে কি বলে মানে কথাটা আমি মানে হারিয়ে ফেলেছি। আমি কি আবার মানে আমি বলছিলাম যে আপনি
এই সরকারের কথা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা, সংবিধানের ধারাবাহিকতার কথা, মানে আপনাদের সময় আপনারা ওই সংবিধানের ধারাবাহিকতার কথা বলেছেন, এখনো বলছেন সংবিধানের ধারাবাহিকতার কথা, কিন্তু তাতে আসলে জনগণ ভোট দিতে পারুক বা না পারুক, জনরায়ের প্রতিফলন ঘটুক বা না ঘটুক, তাতে আসলে খুব কিছু যায় আসে না। মানে 14, 18, 24 তার প্রতিফলনটা হয় নাই বা জনগণ ভোট দিতে পারে নাই। এই বাস্তবতায় আপনাদের আর কতদিন আসলে এভাবে এই প্রয়াসটা, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার ন্যারেটিভটা চালিয়ে যাওয়ার? শুনেন শারমিন, আপনি আমার একটা পছন্দের মানুষ, আপনি আহত হেন না, এবং যারা এই কথা শুনে যদি কেউ আহত হয় তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করব। এই পদ্ধতিতে মানুষ ভোট দিতে পারে নাই, এই কথাটা তাদের রাজনৈতিক কথা। মানুষ ভোট দিতে পারে নাই কেন? আমি একটা 2024 সালে একটা নির্বাচন